জন্ম তারিখ দেখে কি এটা বিচার করা সম্ভব যে কারোর জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে? প্রত্যেকটা মানুষের জীবনে গুড প্যাচেসও থাকে, ব্যাড প্যাচেসও থাকে। তো নিউমোলজি অনুযায়ী তোমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া সম্ভব যে তোমার কোন সময়টা ভালো। আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের রাজ্যের নির্বাচন আছে 2026, রাজ্য নির্বাচনে কি দেখছেন? তৃণমূলের রেজাল্ট এই বছরটা অভিষেক ব্যানার্জির জন্য তুমি মিলিয়ে নেবে। এই নামের স্পেলিং বা নাম সঠিকভাবে একটা বাচ্চার রাখার জন্য তখন কি আপনারা কনসাল্ট করেন? এই নেম স্পেলিং এর ভাইব্রেশন তোমার ডেট অফ বার্থের সাথে, তোমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি সিঙ্ক করে, তোমাকে 40 to 50% সাকসেস রেট তোমার বাড়াতে পারে। স্মার্টনেসের সাথে মিথ্যা কথা বলতে শুনেছো? 6, 15, 24 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের 100টার মধ্যে 90-95টা মিথ্যা কথা ধরতে পারবে না। যার বাচ্চাটার মধ্যে এই কনফিগারেশন বসে গেছে, 6 আর 5 মিসিং এবং 7 মাল্টিপল টাইম এসে গেছে, আমার কথাটা তার দিকে তীরের মতো যাবে। সেই বুঝতে পারছে তার রিলেশনশিপ সেক্টরটা কেন এত ড্যামেজ জায়গায় পড়ে রয়েছে। যারা এক সংখ্যার মানুষ আছে তারা কখনো কারোর দ্বারা ডমিনেট হবে না। একের জন্য সবসময় বিজনেস। সুজয়দা, নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2026 সালটা নিউরোলজির হিসাবে, সংখ্যাতত্ত্বের হিসাবে, তোমাদের হিসাবে কেমন যাবে বলে মনে হচ্ছে? তো প্রথমেই আমি এখানে তোমার পডকাস্টে এসেছি, তোমাকে, তোমার পুরো টিমকে, তোমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে এবং তোমার সমস্ত দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকে আমি প্রথমে একটা কথা বলতে চাই। এই নিউমোলজি এবং বাস্তু বিষয়টা আমি শিখেছি অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে। তো ওনার কাছে প্রথমে একটা প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের পডকাস্টটা আমি তোমার সাথে শুরু করতে চাই। তো তোমার প্রশ্ন হচ্ছে 2026 সালটা কেমন হতে যাচ্ছে আমাদের প্রত্যেকের জন্য এবং অল ওভার ওয়ার্ল্ড, আমাদের ইন্ডিয়ার জন্য। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, 2025 অর্থাৎ 2+2+5 এর টোটাল আসছে 9। তো 9-এর বছর মানে হচ্ছে মঙ্গলের বছর, ঠিক আছে? তো মঙ্গলের বছর মানে তুমি গোটা ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পারো বা ভারতবর্ষের মধ্যে দেখতে পারো অনেক রকমের প্রাকৃতিক দুর্যোগ, প্লেন ক্রাশ, রেল অ্যাক্সিডেন্টের মতো অনেক রকমের ঘটনা ঘটেছে এবং একাধিক অ্যাক্সিডেন্টের মতনও ঘটনা আমরা শুনতে পেয়েছি। 2026 সাল অর্থাৎ 2+2+6 সমান হচ্ছে 10। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যার বছর হতে যাচ্ছে 2026 সালটা। আর এক সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, এই এক সংখ্যার বছর অর্থাৎ 2026 সালটা ফিনান্সিয়াল গ্রোথ, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি অনেকটা ভালো দেখতে পাবে। 2025 সালে যেমন একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের মধ্যে আনস্টেবিলিটির মধ্যে দিয়ে চলছিল, 2026 সালে তুমি অনেকটাই স্টেবিলিটি অনুভব করবে। অর্থাৎ অল ওভার দিক থেকে ইন্ডিয়ার জন্য অনেক রকমের গ্রোথ, কোম্পানির গ্রোথ বলতে পারো, সমস্ত দিক থেকে 2026 সালটা আমাদের ইন্ডিয়ার জন্য অনেক ভালো হতে যাচ্ছে, যেটা তুমি কিন্তু এই 2026 সালে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে তোমার পুরো টিমের, তোমার সমস্ত দর্শকদের 2026 সালটা কেমন যাবে। তো এখানে দেখো, 2026 সাল ভালো যাবে মানে সকলেরই ভালো যাবে এমনটা তো নয়। তো এখানেই আমি তোমাকে নিউমোলজি অনুযায়ী পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন করা দেখাবো। ওকে, তো কিভাবে করতে হয় তুমি সেটা দেখে নাও। প্রথম হচ্ছে, যেমন ধরো আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991, ঠিক আছে? আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991। এবার 2026 সালটা আমি দেখতে চাইছি, তাই তো? তো এখানে কি করতে হবে, তার নিচে ডেট লিখতে হবে, মান্থটাকেও লিখতে হবে। এবার 1991 যেহেতু আমার ডেট অফ বার্থ, ওটাকে রিপ্লেস করে দিতে হবে 2026-এ। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, অর্থাৎ 26/7/2026। এর মধ্যে যতগুলো সংখ্যা আসছে অর্থাৎ 2+6+7 এবং 2026-এর মধ্যে 2+2+6 এর টোটাল করতে হবে। এর টোটাল দেখো, অর্থাৎ 2026 মানে হচ্ছে 1, 7 আর 8, মানে 26/7/19 2026-এর টোটাল সিঙ্গেল ডিজিট আসবে দেখবে 7 সংখ্যার ওপর দিয়ে। অর্থাৎ 2026 সালটা আমার জন্য 7 সংখ্যার বছর হতে যাচ্ছে। তো 7 সংখ্যার রুলিং প্ল্যানেটকে
কেতু। ঠিক আছে, তো কেতুর বছর হতে যাচ্ছে আমার জন্য। তো তোমার সকল দর্শক যারা রয়েছে এবং তোমরাও রয়েছো, তোমার ডেট অফ বার্থ থেকে দেখে নাও তোমার কোন সংখ্যার বছর হতে যাচ্ছে 2026 সালটা। ওকে, তো এবার দেখো 2026 সালে কারোর যদি এক সংখ্যার বছর আসে ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশনে যেটা এই যেভাবে আমি জন্ম তারিখ মানে জন্ম সালটা 2026-এ রিপ্লেস করার পর, রিপ্লেস করার পর Right. যদি কারোর এক সংখ্যার বছর হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলবো এই বছরটা তাদের জন্য খুব দুর্দান্ত হতে যাচ্ছে, আচ্ছা, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 8 যেন না হয়। ওকে, ড্রাইভার যদি 8 হয়ে থাকে কারোর, তাহলে পার্সোনাল ইয়ার 1 যাদের আসছে তাদের কিন্তু টার্বুলেন্স পিরিয়ড থাকবে। হেলথে হতে পারে, মানি কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। আদারওয়াইজ এই এক সংখ্যার পার্সোনাল ইয়ার যাদের আসছে 2026 সালটা তাদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। এরপর দেখো এই রকম ক্যালকুলেশন করার পর ডেট, মান্থ এবং 2026 সাল যোগ করার পর কারোর পার্সোনাল ইয়ার যদি 2 আসে, ঠিক আছে, তাদের জন্য এই বছরটা খুব ভালো হবে। প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 4, 8 এবং 9 এগুলো বাদে ড্রাইভার নাম্বার মিন্স শুধুমাত্র তার জন্ম ডেটটা, জন্ম ডেটটা টোটাল, মানে 22 তারিখ বা কেউ যেমন ধরো আমার 26 তারিখে জন্ম, 8 ড্রাইভার আমার নাম্বার, 8 ড্রাইভার নাম্বার, তোমার 22 তারিখে জন্ম, 4 তোমার ড্রাইভার নাম্বার হচ্ছে 4। 4 তো এই রকম ভাবে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যাদের পার্সোনাল ইয়ার 2 আসছে, ঠিক আছে, তাদের যদি 4, 8 এবং 9 ড্রাইভার নাম্বার না হয়, আদার্স যেসব ড্রাইভার নাম্বার থাকবে তাদের জন্য এই বছরটা খুবই ভালো হবে। ঠিক আছে, এরপর আসছে পার্সোনাল ইয়ার যাদের 3 বেরিয়ে আসবে, ডেট, মান্থ এবং 2026কে টোটাল করার পর যাদের পার্সোনাল ইয়ার 3 বেরিয়ে আসবে তাদের জন্য এই বছরটা ভালো হবে, কিন্তু মানি কেরিয়ার, ফিনান্সিয়াল এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে গুরু বৃহস্পতি, জুপিটারের কাছে কি আছে? জ্ঞান আছে, নলেজ আছে, স্পিরিচুয়ালিটি আছে। তুমি এইসব বিষয় নিতে চাও, তোমাকে দেবে। যাদের পার্সোনাল ইয়ার 3 আসছে, ফিনান্সিয়াল গ্রোথ অতটা ভালো হবে না, কিন্তু বছরটা অ্যাভারেজ ভালো থাকবে। বাকি দিকগুলো যারা পড়াশোনা করছে, হায়ার স্টাডির জন্য পড়াশোনা করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য এই বছরটা খুব ভালো থাকবে। ওকে, তো এরপর আসি নাম্বার 4, যাদের ডেট, মান্থ এবং 2026কে টোটাল করার পর 4 সংখ্যা আসছে পার্সোনাল ইয়ার, তাদের জন্য এই বছরটা কেমন হবে? তাদের জন্য বছরটা খুব ভালো হবে। একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, কারণ 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহু একটু পরিশ্রম করায়, একটু ডিলে করায়। তুমি পরিশ্রম করো, তোমার এই বছরটাও প্রমিসিং সাল হবে, এটুকু আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি। কিন্তু তোমার যদি ড্রাইভার নাম্বার 2 হয়, তোমার ড্রাইভার নাম্বার যদি 9 হয়, তাহলে কিন্তু এই 4 পার্সোনাল ইয়ার বেরোনোর পরও তোমাকে কিন্তু সমস্যা একটু ফেস করতে হবে। বুঝতে পেরেছো? 4 পার্সোনাল ইয়ার, কিন্তু যাদের ড্রাইভার নাম্বার 2 এবং ড্রাইভার নাম্বার 9, শুধু ডেটটা 2 এবং 9 টোটাল করে বেরিয়ে আসছে, তাদের জন্য সমস্যার বছর হতে যাচ্ছে যদি পার্সোনাল ইয়ার 4 এসে থাকে। আদার্স যেসব ড্রাইভার নাম্বারগুলো বেরিয়ে আসছে সেগুলোর জন্য প্রমিসিং বছর হবে, এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। নেক্সট হচ্ছে যাদের জন্য পার্সোনাল ইয়ার 5 বেরিয়ে আসবে, তাদের জন্য 5 সংখ্যা এই বছরটা খুবই ভালো যাবে। কারণ 5 হচ্ছে মার্কিউরির নাম্বার। তোমাকে আমি কিছুক্ষণ পর বাচ্চার বানানো দেখাবো, কিভাবে বাচ্চার বানাতে হয়। ঠিক আছে, তুমি বুঝতে পারবে 5 নাম্বার কতটা পাওয়ারফুল নাম্বার। তো আমি নিউমোলজি শেখাই, তো ক্লাসের মধ্যে এই বিষয়টাকে খুব ভালোভাবে বলি। যখন 5-এর সংখ্যা যখন আলোচনা করি না, তখন বলি 5 হচ্ছে ব্যালেন্সের নাম্বার, স্ট্রেংথের নাম্বার এবং স্টেবিলিটির নাম্বার। তুমি লসু গ্রিডটাকে যদি খুব ভালোভাবে দেখো, একটু পরেই আমি তোমাকে দেখাচ্ছি, একদম সেন্টারে বসে থাকে নাম্বার 5। একে আমরা মাস্টার কিও বলে থাকি। ঠিক আছে, তো ডেট, মান্থ এবং 2026 সালকে টোটাল করার পর যাদের 5 সংখ্যা আসছে, তাদেরকে আমি এক কথায় বলতে চাই, একটা সেন্টেন্সে বলতে চাই, ইয়ার অফ নিউ স্টার্ট, নতুনভাবে শুরু করার বছর হতে যাচ্ছে 5 সংখ্যার জন্য। ওকে, ঠিক আছে, এরপর 6 নম্বর, যাদের ডেট, মান্থ এবং 2026 টোটাল করার পর মানে 6 আসছে, 6 আসছে, তাদের জন্য খুব ভালো বছর হতে যাচ্ছে। কারণ 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্রাচার্য। শুক্রের সাথে সূর্যের ইউতি তৈরি হতে যাচ্ছে।
ঠিক আছে? তো আমি তোমাকে বলবো 6 নম্বর খুবই পাওয়ারফুল প্ল্যানেট এবং 1 নম্বর সূর্যের নাম্বার খুবই পাওয়ারফুল প্ল্যানেট। খুবই ভালো হতে যাচ্ছে প্রত্যেকের জন্য, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 3দের জন্য, 3 বাদে। হুম। যাদের ড্রাইভার নাম্বার 3 হবে, অর্থাৎ ডেটটা শুধুমাত্র 3 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য টার্বুলেন্স পিরিয়ড থাকবে এই বছরটা, 2026 সালটা। এরপর হচ্ছে 7, যাদের ডেট মান্থ 2026 সালকে টোটাল করার পর 7 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য আমি তোমাকে বলবো, যেমন 3-এর ক্ষেত্রে বললাম, নলেজ, ভিজডম, স্পিরিচুয়ালিটি, এই সব বিষয় তুমি যদি নিতে চাও, তাহলে তোমার জন্য বছরটা প্রমিসিং সাল হবে। মানি, কেরিয়ার, ফিনান্স, এই বিষয়টা তুমি যদি ভাবতে চাও যে আমি একদম খুব ভালো গ্রোথ পেতে চাই, 2026 সাল এসছে, সূর্যের বছর এসছে, তাহলেও কিন্তু তুমি এতটা গ্রোথ কিন্তু উপলব্ধি করতে পারবে না, কারণ কেতুর কাছে সেই পাওয়ার নেই। তোমার পার্সোনাল ইয়ার 7-এ চলে এসছে, মানে ওর অতটা দম নেই। কারণ তুমি গুগলে গিয়ে যদি দেখো, কেতুর পিকচারটা যদি খুব ভালোভাবে দেখো, মাথা নেই, শুধু দেহের পার্টটা আছে। একে শ্যাডো প্ল্যানেটও বলা হয়ে থাকে। এরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে, কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এদের কাছে থাকে না। তো 7 সংখ্যা যারা পড়াশোনার ক্ষেত্রে আছে, স্টাডির বিষয়ে আছে, হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে, বা এডুকেশন রিলেটেড, হিলিং রিলেটেড এই ধরনের প্রফেশনের মধ্যে আছে, তাদের জন্য বছরটা কিন্তু খুব ভালো হতে পারে। আচ্ছা, ঠিক আছে? এরপর পার্সোনাল ইয়ার 8, যাদের ড্রাইভার মানে ডেট, মান্থ এবং ইয়ার 2026 সালটাকে টোটাল করার পর যাদের 8 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য 2026 সালটা আমি তোমাকে বলবো খুবই ভালো হবে, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 1 এবং 2 হওয়া যাবে না। ওকে, পার্সোনাল ইয়ার 8 যদি কারোর বেরোয়, ডেট, মান্থ এবং 2026-এর টোটাল করার পর যদি 8 সংখ্যা বেরিয়ে আসে এবং প্রোভাইডেড 1 এবং 2 যদি না হয়ে থাকে, তাহলে বাকি সমস্ত ড্রাইভার নাম্বারদের জন্য এই বছরটা ভালো হবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কারণ 8 সংখ্যার প্ল্যানেট হচ্ছে, রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনিদেব। আর শনিদেব তুমি জানো একটু স্লোয়েস্ট প্ল্যানেট। হুম। তুমি যদি ইউনিভার্সের মধ্যে দেখো, সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে। স্যাটার্ন হচ্ছে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে মোটামুটি 30 বছরের মতো সময় লাগে। সায়েন্স তো তাই বলছে, তাই না? সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। তো শনি কিন্তু একটু ধীরে ধীরে রেজাল্ট দেয়। তুমি একটু বেশি লেগ ওয়ার্ক করো, পরিশ্রম করো। এই বছরটা তোমার যদি ড্রাইভার নাম্বার 1, 2 না হয়, তাহলে এই বছরটা তোমার জন্য দুর্দান্ত হতে পারে। এখানে আমি যখন ক্লাসে পড়াই, এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করি, হার্ড ওয়ার্ক সাকসেস বাই এন্ড। বছরের শেষে তোমাকে রেজাল্ট পাইয়ে দেবে। ঠিক আছে? স্যাটার্নের মধ্যে এই পাওয়ার কিন্তু আছে, এই দম আছে। হুম। এরপর হচ্ছে যাদের পার্সোনাল ইয়ার 9 আসবে, অর্থাৎ যাদের ডেট, মান্থ এবং 2026 সালের টোটাল করার পর 9 সংখ্যা আসবে, তাদের জন্য এই বছরটা অ্যাভারেজ ভালো থাকবে, যদি তাদের ড্রাইভার নাম্বার 2 এবং 4 যদি না হয়। অ্যাভারেজ বছরটা ভালো থাকবে। ওকে, এইভাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে পার্সোনাল ইয়ার মানে ক্যালকুলেশন। এই যে ড্রাইভার নাম্বার গুলো না হয় বললেন, এই হুম। ড্রাইভার নাম্বার গুলো হলে কি তাদের একটু ক্রিটিক্যালিটি আসবে? হ্যাঁ, কারণ দেখো নিউমোলজি অনুযায়ী কিছু আমাদের অ্যান্টি কম্বিনেশন থাকে, কিছু অপোজিট কম্বিনেশন থাকে। ঠিক আছে? তো এরকম কিছু সিরিজ আছে। তো সেই সিরিজের মধ্যে যদি এই পার্সোনাল ইয়ার পড়ে যায়, তাহলে কিন্তু টার্বুলেন্স পিরিয়ড কিন্তু তাকে ফেস করতেই হবে। এবার আপনি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে, যেহেতু আপনি সব ভবিষ্যতের কথা বললেন, আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের রাজ্যের নির্বাচন আছে 2026, রাজ্য নির্বাচনে কি দেখছেন? এই যারা লিডার রয়েছেন তাদের চার্ট কি আপনি বিশ্লেষণ করেছেন? দেখো, আমি এই বিষয়ে তোমাকে বলতে পারি, আমি পলিটিক্সে খুব একটা ইন্টারেস্টেড নয়। তো এই বিষয়ে তুমি যখন কোয়েশ্চেন করছো, তখন আমি একটা কথাই বলতে চাই যে আমি একজন নিউমোলজিস্ট। বিভিন্ন ডেট অফ বার্থ দেখা, স্টাডি করা, এটা তো আমার অভ্যাসের মধ্যে পড়ে। হুম। তো এখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট আসতে চলেছে এপ্রিল মে মাস করে। এপ্রিল মে মাস বা ওই মার্চের শেষের দিক হ্যাঁ, থেকে। তো এই টাইম করে ভোটটা হবে। তো আমি যদি দেখি আমাদের যে চিফ মিনিস্টার রয়েছেন আমাদের রাজ্যের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, তো এনার ডেট অফ বার্থ যদি আমরা গুগলে গিয়ে দেখি, হুম। এনার ডেট অফ বার্থ হচ্ছে 5/1/1955, তাই না? 5/1/1955। তো তোমাকে আমি ক্যালকুলেশন করা দেখালাম কিভাবে পার্সোনাল ইয়ার বার করতে হবে। তো মমতা ব্যানার্জির 5 সংখ্যাটাকে নিয়ে নাও, জানুয়ারিতে জন্ম 1 সংখ্যাটাকে নিয়ে নাও,
তার সাথে 2026 সালটাকে নিয়ে নাও এবং এটাকে টোটাল করো। টোটাল করার পর দেখো নাম্বার 7 আসবে। বছরটা মমতা ব্যানার্জির জন্য ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমি তোমাকে বলবো এই যে বিধানসভা ভোটটা আসতে যাচ্ছে না, স্লাইডলি আমি তোমাকে বলবো এই তৃণমূল গভর্নমেন্টের বা তৃণমূল দলের বেশিরভাগ ব্যাটনটা যদি অভিষেক ব্যানার্জির হাতে চলে যায় বা অভিষেক ব্যানার্জি যদি একটু হ্যান্ডেল করে, মানে তৃণমূলের রেজাল্ট কিন্তু মাচ বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কেন? কারণ তোমাকে আমি বলি, অভিষেক ব্যানার্জির ডেট অফ বার্থ দেখো 7/11/1987, গুগল থেকে আমরা এটাই পাচ্ছি, 7/11/1987। এবং ওনার যদি অভিষেক ব্যানার্জি যদি ডেট অফ বার্থ থেকে তুমি পার্সোনাল ইয়ার বার করো 7/11/2026, এইভাবে বার করতে হবে, তোমাকে কিছুক্ষণ আগেই শেখালাম। এবং এটাকে টোটাল করার পর সিঙ্গেল ডিজিট যদি তুমি করো এক সংখ্যার ওপর দিয়ে আসবে। এক হচ্ছে সূর্যের নাম্বার, কিছুক্ষণ আগেই বললাম, একের রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। তো সূর্য হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট, সেই দম আছে, সেই পাওয়ার আছে, সেই উচ্চতায় পৌঁছানোর। এই বছরটা অভিষেক ব্যানার্জির জন্য দুর্দান্ত হতে যাচ্ছে, তুমি মিলিয়ে নেবে। যে বিষয়ের ওপর যে ক্ষেত্রে উনি ইনভলভ থাকবেন, ওনার জন্য এই বছরটা প্রচণ্ড প্রমিসিং বছর হতে যাচ্ছে। ওকে, আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি 2026 সালে অভিষেক ব্যানার্জি যদি ওনার দলের ব্যাটনটা নিজের হাতে নেন, তাহলে আমি তোমাকে বলতে পারি তৃণমূল গভর্নমেন্ট মোটামুটি 200 পেরিয়ে যাবে। যদি 200 যদি পেরিয়ে যায়, আমি কিন্তু আমি কিন্তু শক হব না। নিউমোলজি অনুযায়ী আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলি, নিউমোলজি অনুযায়ী আমি তোমাকে বলছি না, এটা আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলছি, অভিষেক ব্যানার্জির এই বছরটা দুর্দান্ত হতে যাচ্ছে। ওকে, এবার আপনি আমাকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে দেখা যায় যে, এবং তোমাকে আরেকটা ছোট্ট কথা বলি, অভিষেক ব্যানার্জির যদি তুমি নামটা দেখো না, অভিষেক, নেম স্পেলিং নিয়ে আলোচনা করব, নেম নিউমোলজি নিয়ে। তো অভিষেক, ওনার যে নামের নিউমেরিক ভ্যালু আসে সেটা 24-এ আসে। 24 মানে 6 তোমাকে আমি বললাম খুবই পাওয়ারফুল প্ল্যানেট, ঠিক আছে। এবং অভিষেক ব্যানার্জি এটাকে টোটাল করার পর আসে 50-তে, শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 5 সংখ্যার ওপর দিয়ে আসছে। খুবই পাওয়ারফুল প্ল্যানেট। 5 সংখ্যা তোমাকে আমি কি বললাম, স্ট্রেংথ দিয়ে থাকে, ব্যালেন্স দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে। এবং তোমাকে যখন বাচ্চার বানানো শেখাবো, একদম সেন্টারে বসে থাকে নাম্বার 5। ওনার নেম স্পেলিংয়ের পাওয়ার রয়েছে খুব বেশি। বছর রয়েছে প্রমিসিং বছর, নাম্বার 1-এর ওপর দিয়ে। সূর্যের বছরে 26 সালও সূর্যের বছর আসতে যাচ্ছে, এবং ওনার পার্সোনাল ইয়ার বেরিয়ে আসছে নাম্বার 1-এর ওপর দিয়ে। অর্থাৎ বছরটা ওনার জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। ওকে, এবার আমি আরেকটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে এই যে আপনি নাম নিয়ে আলোচনা করছিলেন, এই নামের স্পেলিং বা নাম সঠিকভাবে একটা বাচ্চার রাখার জন্য তখন কি আপনারা কনসাল্ট করেন? অবশ্যই কনসাল্ট তো অবশ্যই করি। তোমাকে আমি একটা কথা বলি যে নেম স্পেলিং কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। তুমি যদি দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো, তোমার একটা ডেট আছে, মান্থ আছে, ইয়ার আছে, আমারও আছে। অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে, প্রত্যেকেরই একটা ডেট, মান্থ, ইয়ারে জন্মগ্রহণ করেছে। এই ডেট, মান্থ, ইয়ার এই জীবনের জন্য কিন্তু অরিজিৎ ফিক্সড, আর কিন্তু চেঞ্জ হওয়ার নয়। তোমার মৃত্যুর আগে পর্যন্ত এই ডেট, মান্থ, ইয়ার কিন্তু আর চেঞ্জেবল নয়। শুধু একটা মাত্র জিনিসই তুমি চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমার নেম স্পেলিং। এবং তোমাকে আমি কনফিডেন্সের ওপর বলতে পারি, এবং আমার স্টাডি অনুযায়ী তোমাকে বলতে পারি, এই নেম স্পেলিংয়ের ভাইব্রেশন তোমার ডেট অফ বার্থের সাথে, তোমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি সিঙ্ক করে, তোমাকে 40-50% সাকসেস রেট তোমার বাড়াতে পারে। এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। এছাড়াও আমি তোমাকে বলি, ডেট অফ বার্থ যতই ভালো হোক না কেন, যদি তার ডেট অফ বার্থের সাথে নেম স্পেলিং যদি সিঙ্ক না করে, তাকে 30-40% ডাউনের দিকেও নিয়ে যেতে পারে। এতটাই ইম্পর্টেন্ট নেম স্পেলিং। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার নাম অরিজিৎ, তোমাকে যদি সুরজিৎ বলে ডাকি, তুমি সাড়া দেবে? প্রথমে হয়তো ভাববে যে অনেকটা টাচি, তো অরিজিৎ, সুরজিৎ টাচি, তুমি হয়তো ভাববে। তারপর ভাববে, আরে সুরজিৎ বলছেন তো, আমি তো সুরজিৎ নয়। আশেপাশে ঘুরে দেখবে তুমি যেখানে সুরজিৎ কে আছে। সব থেকে মাথায় একটা জিনিস ভালো করে বুঝবে, তোমার যে নামের ভাইব্রেশন, তোমার যে শ্রবণ ইন্দ্রিয়,
সেটা শুনতে সব থেকে বেশি ভালো পছন্দ করে, সেই ভাইব্রেশন শোনার জন্য সব থেকে বেশি তুমি শুনতে পছন্দ করবে, এবং গোটা ইউনিভার্সের যে কসমিক এনার্জির এই যে সাউন্ড সব থেকে বেশি দেখবে নিজের নাম, নিজের শ্রবণ ইন্দ্রিয়কে শুনতে বেশি পছন্দ করে, হুম তাই না? তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকালকার দিনে নেম স্পেলিং তুমি যদি বলিউডের ওপর দেখো, অজয় দেবগান, অজয় দেবগানের লাস্টে GAN এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। অজয় দেবগান নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রিসেন্ট রিতেশ দেশমুখ নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রানী মুখার্জি লাস্টে JEE ছিল, এখন JII ব্যবহার করে, ঠিক আছে? রাজকুমার রাও MM ব্যবহার করে। ঋত্বিক রোশন, তোমাকে কত নাম বলবো। এছাড়াও তোমাকে আমি যদি বলতে চাই, কাজল আগে KAJL লিখতো, এখন KAJOL লেখে কাজল। একাধিক তুমি নাম তুমি দেখতে পারো সেলিব্রিটিদের, তারা নিজের নিজের নাম চেঞ্জ করেছে এবং নিজের ফরচুনকে অনেকটাই এনহান্স করতে বা বাড়াতে সাহায্য করেছে নিজের জন্য। হুম তো কনফিডেন্সের সাথে তোমাকে আমি একটা কথাই বলি, যে নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি যদি দেখো শাহরুখ খান, হুম তাই না, ওনাকে কিং খান বলে থাকে। তো শাহরুখ খানের ডেট অফ বার্থের কনফিগারেশন যদি তুমি ড্রাইভার এবং কন্ডাক্টর বার করো 2 আর 6 মধ্যে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, এত সাকসেসফুল একটা বলিউড স্টার, তার নেম স্পেলিং তুমি যদি দেখো না, নাম্বার 6 ওপর দিয়ে আসে। 6 হচ্ছে নেম, ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, ভালো রিলেশনশিপকে ইন্ডিকেট করে। 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্রাচার্য, হুম। অর্থাৎ ভেনাস। এছাড়াও তুমি যদি আমাদের টলিউডের মধ্যে দেখো দেব, তুমি যদি দীপক অধিকারী হিসাবেও দেখো, তো দীপক অধিকারী হিসাবেও কিন্তু দেবের নামটা কিন্তু নাম্বার 6 ওপর দিয়ে আসে। এবং আমরা সিনেমার মধ্যে, স্ক্রিনের মধ্যে দেবের নামটা কি দেখি, DEV, হুম তাই তো? তো সেটাও দেখবে নাম্বার 6 ওপর দিয়ে। কিভাবে দেখবে, আমি তোমাকে চার্ট পাঠিয়ে দেবো, A থেকে Z পর্যন্ত এই প্রত্যেকটা অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু কি কি আছে, তুমি সমস্ত দর্শকদের জন্য। এইটা একটু বোঝান তো, যে এই নাম দেখে নামের নিউমেরিক ভ্যালু কি করে বোঝা যায়? তো প্রত্যেকটা তোমার ধরো অরিজিৎ নাম, তো এ অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, ওকে। তারপর আর আছে তোমার, আর এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 2, তারপর তুমি আই লেখো, তাই তো? আর এর হচ্ছে 2। আর এর হচ্ছে 2, তারপর আই লেখো, তো আই এর হচ্ছে নাম্বার 1 নিউমেরিক ভ্যালু, তারপর হচ্ছে জে এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, আইয়েরও নিউমেরিক ভ্যালু 1, এবং টি এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 4। মানে এইটা এই চার্ট অনুযায়ী যেটা দেখানো। একদম। এটাকে তুমি তোমার চার্টটা আমি দিয়ে দেবো। এটাকে আমরা সেলেডিয়ান মেথড, তুমি গুগলে গিয়ে সার্চ করলেও দেখতে পাবে। সেলেডিয়ান মেথডকে আমরা ব্যবহার করি নেম স্পেলিং কারেকশনের জন্য, হুম ঠিক আছে? তো যেখানে ছিলাম আমি, দেবের যদি তুমি নামটা দেখো DEV, এটাও নাম্বার 6 মধ্যে দিয়ে আসে। এবং তুমি আরও যদি দেখো জিৎ, JEET ব্যবহার করে জিৎ, তো তুমি ওখানেও দেখবে নাম্বার 6 ওপর দিয়ে আসবে। মজার ব্যাপার, তাই না? অনেকে বলবে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, মানিই না, কিন্তু কোথা থেকে তার কারেন্ট আসছে না, সেটা কেউ কিন্তু বুঝতে চায় না। হুম তো যারা বলে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, এর ওপর ট্রাস্ট করি না, তো তাদের সেই ধরনের মানুষকে আমার কিন্তু বেশি পছন্দ হয়। তাকে দেখিয়ে দিতে ইচ্ছা করে যে আপনার কারেন্ট কোথা থেকে আসছে, আমাদের স্টাডি অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিতে ইচ্ছা করে। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রথমে কোয়েশ্চেন করেছিলে নিউবর্ন বেবির জন্য সঠিক নামটা রাখবে সঠিক কি করে? নামটা দেখো, আমরা এই বয়সে এসে নেম স্পেলিং কারেকশন করেছি। তুমি যদি দেখো আমার নামটাতে SW ব্যবহার করা, সুজয় নামে SW তুমি কিন্তু দেখতে পাবে না, তাই না? SWJOY। আমি এখান থেকে যখন তোমার কাছে এখান থেকে যখন বেরিয়ে যাব, আমার আধার কার্ড, ভোটার কার্ড, আমার প্যান কার্ড সমস্ত কিছুই তোমাকে দেখাবো। আমি কোনো ডকুমেন্টসে চেঞ্জ করিনি। আমাদের কিছু কিছু টুলস আছে, যখন নিউমোলজি আমরা ক্লাসে শেখাই, সেই টুলসগুলো বলে দিই যে এই টুলসে তুমি নামগুলোকে চেঞ্জ করো, 6 মাস থেকে 8 মাসের মধ্যে তোমার ফরচুনকে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো নিউবর্ন বেবির ক্ষেত্রে কেন নেম স্পেলিংটা প্রথমেই ঠিক করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের মতো বয়সে এসে বা 15-20 বছর পর তার যদি বোঝা যায় নেম স্পেলিংটা ঠিক জায়গায় নেই, তাহলে তার নেম স্পেলিংকে কারেকশন করাটা অন্ততপক্ষে এই ভারতবর্ষের মধ্যে একটু ডিফিকাল্ট হবে না, আমি এটা বলছি না, হতে পারে, কারেকশন করা যেতে পারে সমস্ত ডকুমেন্টসে, কিন্তু একটু সমস্যাদায়ক। হুম তো সেই কারণে নিউবর্ন বেবির ক্ষেত্রে প্রথমেই যদি নেম স্পেলিংটাকে কারেকশন করে নেওয়া যায়,
তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই বাচ্চার 40-50% তুমি তাকে ফরচুন চেঞ্জ হয়ে যাবে। ফরচুন চেঞ্জ করার জন্য তাকে একটা প্রেসার দিতে পারবে, বা একটা আশীর্বাদ স্বরূপ একটা ভালো দিক তার দেওয়া জন্য যাবে। তুমি বেছে নিতে পারবে। আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে মাঝে মাঝেই উঠে এলো যে বার্থ চার্টের কথা। তো তুমি তো নিউরোলজির একজন শিক্ষক, সো আমাদেরকে একটু বোঝাবে যে এই বার্থ চার্ট কি করে বার করে তার জন্ম তারিখ থেকে? তোমাকে, তোমার টিমকে এবং তোমার সকল দর্শকদেরকে আমি বার্থ চার্ট কীভাবে বানাতে হয় সেই বিষয়টা একটু বলে নিই। হুম। প্রথমে দেখো অরিজিৎ, প্রত্যেককে বলবো, তোমার সকল দর্শকদেরকেই বলবো, নিজের নিজের নেম স্পেলিং, নিজের নিজের নাম প্রথমে লিখে নাও, ঠিক আছে? তারপর ডেট অফ বার্থ লেখো, নিজের নিজের ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপর 9টা বক্স করে নাও, তার উপরে লেখো বার্থ চার্ট, ঠিক আছে? এবং বার্থ চার্টের পর তুমি প্রথমে তোমার ডেট অফ বার্থ থেকে দেখো, যেমন ধরো আমার নেম স্পেলিং হচ্ছে সুজয় গড়াই, আমি আমার ডেট অফ বার্থ লিখেছি 26/7/1991 এবং তার নিচে আমি 9টা বক্স করে নিয়েছি, ঠিক আছে? এবার প্রথমে 26 তারিখ যেহেতু আমার জন্ম, প্রথমে আমি 2 সংখ্যাকে আমি দেখতে পাচ্ছি। 2 সংখ্যাটাকে আমি কোথায় বসাবো? ফার্স্ট হরিজন্টাল লাইন, 3টে করে বক্স হয়েছে, 3 তিরিক্ষে 9, তো ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আমি 2 সংখ্যাকে বসাবো। তুমি এবার ভাবছো আমি এই লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে কেন বসালাম 2টাকে, অন্য কোনো বক্সে কেন বসালাম না, এটাই ভাবছো তো? তো এটার জন্য তোমাকে তার পাশে আর একটা 9টা বক্স বানিয়ে নিতে হবে, তার উপরে লিখে নাও লসু গ্রিড। এবার তুমি হয়তো ভাবছো এই লসু গ্রিডটা কি, তাই তো? তো লসু গ্রিড আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, একটু লম্বা স্টোরি হয়ে যাবে। লসু হচ্ছে সেন্ট লসু, একজন চাইনিজ ম্যান। তার স্টাডির ওপর কোন কোন বক্সের মধ্যে কোন কোন নাম্বারের প্লেসমেন্ট হবে তিনি এটার ওপর স্টাডি করেছিলেন, ঠিক আছে? এখানের মধ্যে দেখো ফার্স্ট হরিজন্টাল লাইন 4-9-2, এই নাম্বারটাকে তুমি বসিয়ে নাও। তারপরের সেকেন্ড হরিজন্টাল লাইনে 3-5-7, আর লাস্ট হরিজন্টাল লাইন 8-1-6, এই নাম্বারগুলো ফিক্সড লসু গ্রিড অনুযায়ী। এবার তুমি ভালো করে দেখো, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991, প্রথম সংখ্যা আসছে 2, তো লসু গ্রিডের 2 দেখো লাস্ট হরিজন্টাল লাইনের, মানে ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে। এখান থেকে আমি রেফারেন্স নেব, আর আমার যে বার্থ চার্টটা আমি তৈরি করেছি সেখানে একদম রেফারেন্স নিয়ে কপি পেস্ট করব, ঠিক আছে? এইভাবে তোমার যতগুলো নাম্বার রয়েছে ডেট মান্থ ইয়ার থেকে রেফারেন্স নেব লসু গ্রিড থেকে, এবং সমস্ত নাম্বারকে এক এক করে প্লেসমেন্ট করব। তো ফার্স্ট ইনস্ট্রাকশন এটাই হচ্ছে, নিজের ডেট অফ বার্থ থেকে সংখ্যা যেগুলো আসবে লসু গ্রিড থেকে রেফারেন্স নাও এবং তোমার বার্থ চার্টের মধ্যে প্লেসমেন্ট করে দাও, যাকে যেখানে যাওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে, তোমার ডেট অফ বার্থের মধ্যে বা তোমার দর্শকদের কারোর ডেট অফ বার্থের মধ্যে যদি শূন্য সংখ্যাটা আসে, কারোর ধরো 10 তারিখে জন্ম হয়েছে, কারোর 20 তারিখে, কারোর 2000 সালে জন্ম হতে পারে, কারোর 1990 সালে জন্ম হতে পারে, তো শূন্য সংখ্যা আসবে। তো শূন্যটাকে সবসময় তোমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই বাচ্চাটার মধ্যে শূন্যের কোনো প্লেসমেন্ট হবে না। এবার থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে, একই সংখ্যা যদি বারবার আসে, যেমন ধরো তোমার 22 তারিখে জন্ম, তোমার যদি আমি বার্থ চার্ট করতাম তো 2টো 2কে আমাকে বসাতে হতো, ওই একটা 2 যেখানে বসাবো তার পাশেই আবার একটা 2কে বসাতে হবে। অর্থাৎ একই সংখ্যা যতবারই আসুক না কেন ওই সেম সংখ্যার পাশেই তুমি বসাতে থাকো। এই 3টে ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমার যেহেতু 2 সংখ্যা প্রথমে রয়েছে 26 তারিখ, 2কে আমি বসালাম ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে। এরপর আছে 6 হচ্ছে লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আছে লসু গ্রিডে 6, এখান থেকে আমি রেফারেন্স নেবো এবং আমার বার্থ চার্টের মধ্যে কপি পেস্ট করে দেবো। তারপর আছে 7, শূন্যের কোনো ভ্যালু নেই, বললাম অ্যাভয়েড করতে হবে। আমার জুলাইয়ে জন্ম 7, তো 7 দেখো সেকেন্ড হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে, এখান থেকে রেফারেন্স নেবো, 7কে আমি আমার বার্থ চার্টের মধ্যে সেম বক্সের মধ্যে প্লেস করে দেবো। তারপর আছে 1কে দেখো লসু গ্রিডের মধ্যে লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে রয়েছে, তো সেখান থেকে কপি করে আমার বার্থ চার্টের মধ্যে প্লেস করে দেবো। তারপর 9 রয়েছে ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে, 9 রয়েছে, এখান থেকে রেফারেন্স নিয়ে আমার বার্থ চার্টের মধ্যে প্লেস করে দেবো। তারপর আবার 9 রয়েছে, সেম প্রসেস, ওই 9-এর পাশেই আবার বসিয়ে দেবো। তারপর রয়েছে 1, আমার বার্থ চার্টের মধ্যে আগেই একটা 1 বসানো আছে, সেই 1কে তার পাশেই বসিয়ে দেবো। এই ডেট মান্থ ইয়ারের মধ্যে যে নাম্বারগুলো
আমার রয়েছে, সেই নাম্বারগুলো তো আমি লসু গ্রিড থেকে রেফারেন্স নিয়ে আমার বাচ্চাটার মধ্যে প্লেসমেন্ট করে দিলাম, কিন্তু বাচ্চাটা এখনও কমপ্লিট হয়নি। এরপর আমাদেরকে 3টে নাম্বার বার করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। ফার্স্ট নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার, অনেকে একে মূলাঙ্ক বলে থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ডাক্টর নাম্বার, একে অনেকে ভাগ্যাঙ্ক নাম্বারও বলে থাকে। আর তৃতীয় নাম্বার হচ্ছে কুয়া নাম্বার। ঠিক আছে, এই 3টে নাম্বার ক্যালকুলেশন করতে হবে। এবার ড্রাইভার নাম্বার বার করার নিয়ম হচ্ছে, তোমার শুধু ডেটটাকে নিতে হবে। আমার যেমন 26 তারিখে জন্ম, তোমার 22 তারিখে জন্ম, যদি ডবল ডিজিটে আসে সেটাকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। আর কারোর যদি 1 থেকে 9-এর মধ্যে কারোর জন্ম হয়ে থাকে, তো তার তো সিঙ্গেল ডিজিটই থাকছে, তার জন্য আর টোটাল করার প্রয়োজন নেই, সেটাই তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে। তো ডবল ডিজিটে আমার যেহেতু রয়েছে 2 + 6 = 8, এটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার। এবার কন্ডাক্টর নাম্বারের জন্য ডেট, মান্থ, ইয়ারের প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করতে হবে, অর্থাৎ 2 + 6 + 7 + 1 + 9 + 9 + 1, এর টোটাল করে দেখো আমার আসবে 35। এবার 35কেও আমাকে টোটাল করতে হবে, অর্থাৎ 3 + 5 = 8, অর্থাৎ আমার কন্ডাক্টর নাম্বারও বেরিয়ে এসছে 8। ঠিক আছে, এরপর হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার দেখার জন্য বা বার করার জন্য তোমাকে শুধুমাত্র দেখতে হবে তোমার জন্মের বছরটাকে, অর্থাৎ আমার 1991 সালে জন্ম। এই 1991 সালকে আমি নেব, তাকে কি করব, 1 + 9 + 9 + 1, প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করে সিঙ্গেল ডিজিট করব। দেখো আমি তাই করছি। 1 + 9 + 9 + 1 সমান হচ্ছে 20। 20 মানে হচ্ছে শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 2। এটা হচ্ছে কুয়া নাম্বার বার করার একটা পদ্ধতি। এবার এই 1991 সালে আমি যেহেতু মেল, ঠিক আছে, পুরুষ, সে কারণের জন্য 11 থেকে 2কে মাইনাস দিতে হবে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 11 থেকে 2 মাইনাস দিতে হবে, অর্থাৎ 11 - 2 সমান হচ্ছে 9। এটা হচ্ছে আমার কুয়া নাম্বার। এবার 1991 সালে অনেক মহিলাও জন্মগ্রহণ করেছে, তাই তো? তো মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 4+ করে দিতে হবে। ঠিক আছে, ফিমেলদের জন্য ওই ইয়ারের টোটাল সিঙ্গেল ডিজিট যেটা বেরোবে তার সাথে 4+ করে দিতে হবে। আর যদি ধরো ফিমেল এই 1991 সালে কেউ জন্মগ্রহণ করে থাকে, 4 + 2 = 6 হয়ে যাবে। এবার দেখো আমার ড্রাইভার নাম্বার 8 বেরিয়েছে, কন্ডাক্টর নাম্বার 8 বেরিয়েছে, এবং কুয়া নাম্বার বেরিয়েছে। আমি যেহেতু পুরুষ, আমার জন্য 9 বেরিয়েছে। এই 3টে নাম্বার কি আমার বাচ্চাটার মধ্যে আবার প্লেসমেন্ট করতে হবে। রেফারেন্স লসু গ্রিড। দেখো 8 নম্বর লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে রয়েছে, সেখানে আমি একটা 8 বসিয়ে দিলাম। তারপর কন্ডাক্টর নাম্বারও 8 রয়েছে, তো সেম ওই 8-এর পাশেই আবার 8কে বসিয়ে দিলাম। তারপর কুয়া নাম্বার যেহেতু আমার 9 এসছে, তো 9কেও আমি 9-এর পাশেই, দুটো 9-এর পাশেই 9কে প্লেসমেন্ট করে দিলাম। এখন আমার বাচ্চাট কমপ্লিট। এইভাবে বাচ্চাট করতে হবে প্রত্যেককে। এবার আমি তোমাকে যদি আমার বাচ্চাটের ছোট্ট করে একটু কনফিগারেশন বলি, আমার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন হচ্ছে 8 আর 8-এর। 8 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শনিদেব, স্যাটার্ন, মানে আমার সামনেও শনিদেব, পিছনেও শনিদেব। ঠিক আছে, এখানে একটা কথা বলি অরিজিৎ, অল ওভার ইন্ডিয়ার মধ্যে তুমি লক্ষ্য করেছো নাকি আমি জানি না, দেখবে অনেক অ্যাস্ট্রোলজার আছে, অনেক মানে তন্ত্র মন্ত্র এই ধরনের যেসব কাজকর্ম অনেকে করে থাকে, দেখবে এই শনিদেবকে দেখিয়ে না অনেক বাড়ির অনেক মানুষের সংসার চলে। শনির 7.5, শনির ঢাইয়া, শনির এই কুপ্রভাব, শনির এই চলছে, শনির ওই চলছে। আমার সামনেও শনিদেব, পিছনেও শনিদেব, আমি রুল হই শনির দ্বারা। আমি তো বেশ ভালোই আছি, তোমার সামনে রয়েছি, নিউমোলজিকে অ্যাপ্লাই করেছি এবং আমি খুব ভালো আছি। তো শনিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। তুমি শনির দ্বারা রুল হচ্ছ মানে তুমি ভয় পেয়ে যাবে, মানে একদম তোমার সমস্ত কিছু ক্ষতি হয়ে যাবে, এই ব্যাপারটা নয়। শনিদেবের চাহিদাটা কি আছে তুমি ভালো করে দেখো। তুমি একটু বেশি পরিশ্রম করো, লেগ ওয়ার্ক করো এবং সঠিক কর্ম করো, সঠিক পথে চলাফেরা করো। শনিদেব তোমাকে যখন দেবে না, ছপ্পর ফাড়কে দেবে, এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। ঠিক আছে, এছাড়াও তুমি যদি আমার বাচ্চাটের মধ্যে দুটো লাইন দেখো, খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে। লাস্ট হরিজন্টাল লাইন হচ্ছে 8, 1, 6, এই লাইনটা দেখো আমার বাচ্চাটের মধ্যে কমপ্লিট হচ্ছে। তো নিউমোলজি অনুযায়ী এই লাইনটাকে প্র্যাকটিক্যাল প্লেন বলে। ঠিক আছে, তাহলে আপনি একটা কথা বলুন, জন্ম তারিখ দেখে কি এটা বিচার করা সম্ভব যে কারোর জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে?
অবশ্যই টার্নিং, আমি তোমাকে পার্সোনাল ইয়ার বার করা দেখালাম কিছুক্ষণ আগেই। তো পার্সোনাল ইয়ার দেখে তোমার হোল লাইফের গাইডেন্স এবং রোল ম্যাপ তৈরি করে দেওয়া সম্ভব। অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে, প্রত্যেকের জীবনেই কিন্তু গুড প্যাচেসও থাকবে, ব্যাড প্যাচেসও থাকবে, এটা তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না। আমাদের যে সৌরভ গাঙ্গুলি রয়েছেন, বড় ক্রিকেটার, ক্যাপ্টেন করেছে ইন্ডিয়া টিমের ক্ষেত্রে, তো তিনি এত বড় মাপের ক্রিকেটার হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন, তাই না? ওনারও ড্রাইভার নাম্বার 8। মজার বিষয় হচ্ছে এটাই, ঠিক আছে? উনিও শনির দ্বারা রুল হন। তো তুমি ওখান থেকে দেখো, হার মানেননি, কিন্তু পরিশ্রম করেছেন, লেগেছিলেন, আবার দলের মধ্যে সেই জায়গাটা ফিরে পেয়েছিল। তো আমি যে বিষয়টা তোমাকে বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষের জীবনে গুড প্যাচেসও থাকে, ব্যাড প্যাচেসও থাকে। তো নিউমোলজি অনুযায়ী তোমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া সম্ভব যে তোমার কোন সময়টা ভালো। সেই টাইমটা তুমি একদম অ্যাগ্রেসিভ থাকো, বড় বড় রিস্ক নাও, বড় বড় গেম খেলো। মানে তুমি ধরে নাও, তোমাকে বলা হচ্ছে তুমি ব্যাট করতে নেমেছো, আম্পায়ার তোমাকে বলছে তোমার এখন প্রত্যেকটা বলই ফ্রি হিট, তুমি স্টেপ আউট করো আর বাউন্ডারি হাঁকাও। এই সময়টা তোমার জন্য কোন সময়টা? এবার সেকেন্ড, ব্যাড প্যাচেস মানে তুমি ধরো এখন তোমার বাড়ির বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমি কি বাড়ির বাইরে বেরোবে? না, একদমই না। তাই না? তো যখন তোমার জন্য এই রকম সময় চলবে, তুমি একটু সাবধানে চলো, ধীরে চলো, রিস্ক বেশি নিও না। যে প্রফেশনের মধ্যেই আছো, বেশি রিস্ক না নিয়ে কোনো রকমে বছরটাকে পার করে দেওয়ার চেষ্টা করো। এছাড়াও নিউমোলজি অনুযায়ী যখন আমি ক্লাস করাই, এটা তো বছরের কথা বলছি, মাস কিভাবে তুমি নির্বাচন করবে, বছরের মধ্যে কোন কোন মাসগুলো তোমার জন্য বেটার হবে। আজকে তোমার সাথে যে আমি পডকাস্টে এসছি, আজকের দিনটাও আমি তোমার এবং আমার জন্য ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারবো যে তোমার জন্য আজকের দিনটা কেমন, আমার জন্য আজকের দিনটা আমার জন্যও কেমন হবে। তো মাসও বার করে দেখিয়ে দেওয়া সম্ভব, দিন বার করে দেখিয়ে দেওয়া সম্ভব। তো ন্যাভিগেশন, যেটা আমি তোমাকে বলতে চাইছি, নিউমোলজির 3টে বিষয় খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে রাইট প্রফেশন, তোমাকে থাকতেই হবে। প্রফেশন যদি তোমার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক করে, তাহলে কিন্তু খুবই মঙ্গল, খুবই ভালো হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তোমার নেম স্পেলিং, যেটা 40 to 50% তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তৃতীয় বিষয় হচ্ছে, যেটা তোমাকে এতক্ষণ বলছিলাম, তোমার ন্যাভিগেশন, তোমার হোল লাইফের রোল ম্যাপ তুমি যদি পেয়ে যাও, কোন টাইমে তোমাকে অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে হবে আর কোন সময়টা তোমাকে ধীরে চলতে হবে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই 3টে বিষয় যদি কেউ চলতে পারে, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই মানুষ সাকসেসের সেই উচ্চতা কিন্তু অবশ্যই পেতে পারে। কিছু লোককে দেখা যায় যে তারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। এবার আমাকে এর আগে নিউমেরোলজি নিয়ে যখনই এপিসোড করেছিলাম, তখন কমেন্ট এসেছিল যে আপনি ভবিষ্যতে কেউ এলে জিজ্ঞাসা করবেন যে এই যে হঠাৎ বড়লোক বা হঠাৎ টাকা অর্থ আসার যে যোগটা, বা অর্থ বেশি আসার যে যোগটা, এটা কি নিউমেরোলজি দিয়ে মানে এনহ্যান্স করা সম্ভব? এটা কি বাড়িয়ে দেওয়ার তোলা সম্ভব? তো দেখো, তুমি যেটা বলছো, আমার যতটুকু আমি বুঝলাম তোমার কথাটা, তুমি বলতে চাইছো যে যে প্রফেশনেই আসুক, মানে থাকুক না কেন, তার মানি কেরিয়ার সেক্টর হঠাৎ খুব ভালো বেড়ে গেল বা এনহান্স হয়ে গেল, তাই না? তুমি এটাই বলতে চাইছো। তো প্রথম ইম্পর্টেন্ট বিষয় তোমাকে বাচ্চাট বানানো দেখালাম, ঠিক আছে? এইভাবে বাচ্চাট বানিয়ে দেখে নাও। তো বাচ্চাট বানানোর পর যদি কারোর বাচ্চাটের মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট থাকে, 6 যদি প্রেজেন্ট থাকে, তার মানি কেরিয়ার সেক্টর কিন্তু ভালো হওয়া দরকার। আচ্ছা, মানে ঠিক আছে? হয় ভালো হওয়া দরকার, অবশ্যই দরকার। কিন্তু হয় মানে আমি তোমাকে কেন বলতে পারছি না, তার প্রফেশন দেখতে হবে, তার নেম স্পেলিংও দেখতে হবে। কিন্তু 6 থাকা মানে তার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার। মানে বাচ্চার অথবা হবে কি হবে না, তার প্রফেশন এবং নেম স্পেলিংকে দেখতে হবে। ওকে, ঠিক আছে? 6 প্রেজেন্ট মানে তার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া অবশ্যই প্রয়োজন। মানে টোটাল বাচ্চাটে যদি 6-এর সাথে যদি 5ও প্রেজেন্ট থাকে, 6 এবং 5 দুটি নাম্বারই যদি প্রেজেন্ট থাকে, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই ব্যক্তি আর বাকি কোনো নাম্বারের প্রয়োজন হবে না। সেই ব্যক্তি শেখরের মানে উচ্চতার সেই শেখরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। কারণ এই দুটি নাম্বার এই গোটা বাচ্চাটের সোল নাম্বার বলা হয়, অর্থাৎ আত্মা। তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলছি, তুমি একটা স্টাডি করে দেখো, এই 6 আর 5 যার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট আছে,
বা আমি তোমাকে বলবো যার বাচ্চাটার মধ্যে মিসিং রয়েছে, 6ও নেই 5ও নেই, ঠিক আছে, সেই ব্যক্তি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে, হাওয়ার্ডস থেকে পড়াশোনা করেছে, বিদেশ থেকে কোনো ডাক্তারি পাস করে এসছে, ঠিক আছে, তার অনেক স্কিল সেট রয়েছে, অনেক এডুকেটেড, কিন্তু তার মনের মধ্যে একটাই ফ্রাস্ট্রেশন থাকবে, আমি যতটা পরিশ্রম করছি, আমার যতটা স্কিল সেট রয়েছে, ততটা পাচ্ছি না। ততটা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আমি পাচ্ছি না এই নাম্বার 6 আর 5 মিসিং থাকার জন্য। তো তার কোন জায়গায় তার কাট হয়ে আছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। নাম্বার 6 অ্যান্ড 5 খুবই ইম্পর্টেন্ট দুটি নাম্বার। আর একটা বিষয় হচ্ছে যে যখনই প্রশ্ন আসে যে নিউরোলজি নিয়ে, তখনই অনেকেই নিউরোলজিস্টকে জিজ্ঞাসা করে, হয়তো আপনার কাছে এই প্রশ্নটা বেশি আসবে, সেটা হচ্ছে যে রিলেশনশিপ অ্যান্ড নিউরোলজি। তো এইরকম ধরুন, এই যে পার্টনারের বার্থ চার্ট দেখে নেওয়া বা পার্টনারের ডেট অফ বার্থ অ্যাটলিস্ট মিলিয়ে নেওয়া, এই কোন নাম্বারের সাথে কোন নাম্বারের কম্বিনেশন হয় ভালো, সেগুলো কি করে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে? দেখো, খুবই ভালো প্রশ্ন তোমার একটা। প্রত্যেকটা মানুষের জীবনে 3টে এলিমেন্টের তো প্রয়োজন হয়, মানি, কেরিয়ার, হেলথ অ্যান্ড রিলেশনশিপ। তো মানি কেরিয়ারটা তো তোমাকে আমি বললাম, এবার তুমি বলতে চাইছো রিলেশনশিপের দিকটা। তো রিলেশনশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নাম্বার হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 যদি কারোর বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে তার রিলেশনশিপ সেক্টর কিন্তু ভালো হওয়া দরকার বা ভালো হওয়া প্রয়োজন। 6-এর সাথে 5 যদি থাকে আরও বেটার নাম্বার রিলেশনশিপের জন্য। কিন্তু এটা কি ড্রাইভার্স নাম্বার বলছেন না? না না, যে কোনোভাবে, ড্রাইভার, কন্ডাক্টর আমি বলছি না, ডেট, মান্থ, ইয়ার, ড্রাইভার, কন্ডাক্টর যা মিলিয়ে। কিছু থেকে নাম্বার 6 যদি প্রেজেন্ট থাকে, তার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়া প্রয়োজন। এবং তার সাথে যদি 5ও থাকে, তাহলে খুব বেস্ট কম্বিনেশন মানা হয়। এবার ধরো 6 যদি মিসিং হয়ে যায়, ঠিক আছে, 6-এর সাথে 5ও মিসিং হয়ে গেল, এবার বাচ্চাটার মধ্যে 7 নম্বর, 7-এর সংখ্যা একবারের যদি অধিক হয়, 2বার, 3বার, এইদিকে 5 আর 6 মিসিং, আমি অরিজিৎ তোমাকে বলছি, আমি যে এই কথাটা তোমাকে বলছি না, যার বাচ্চাটার মধ্যে এই কনফিগারেশন বসে গেছে, 6 আর 5 মিসিং এবং 7 মাল্টিপল টাইম এসে গেছে, আমার কথাটা তার দিকে তীরের মতো যাবে। সেই বুঝতে পারছে তার রিলেশনশিপ সেক্টরটা কেন এত ড্যামেজ জায়গায় পড়ে রয়েছে। 6ও মিসিং, 5ও মিসিং, মাল্টিপল 7 চলে এসছে। এর সাথে তোমাকে কিছু ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন বলে দিচ্ছি। 1 আর 8-এর কম্বিনেশন, 8 আর 1, 3 6, 6 3, 2 4, 4 9, 4 9 9, 7 7, ঠিক আছে। এগুলো কি মানে একজনের ড্রাইভার কন্ডাক্টর, না দুজনের ড্রাইভার বা কন্ডাক্টরে থাকতে হবে? এগুলো দেখো, যদি মানে ধরুন তুমি- আপনি 1 8 বললেন, হ্যাঁ 1 8, একজনের 1 থাকতে হবে আর একজনের 8 থাকতে হবে। এটা তো হতে পারে, কিন্তু হতেই পারে আমারই হয়তো 1 ড্রাইভার হলো, কন্ডাক্টর কন্ডাক্টর নাম্বার 8 8 হলো, আচ্ছা। এমনটাও হতে পারে। আবার এটাও হতে পারে আমার 1 হলো, আমার মিসেসের 8 হলো। আচ্ছা, দুজনের যদি 1 হয়, ধরুন ড্রাইভার কন্ডাক্টর দুটোই, মানে একজনের ড্রাইভার নাম্বার আর একজনের ড্রাইভার নাম্বার সেম, সেক্ষেত্রে কিরকম হয়? সেম বলতে গেলে মানে দেখতে ধরুন হবে দুজনেই 10 তারিখে জন্মেছে। দুজনই 10 তারিখে জন্মেছে, তো 1 আর 1-এর কম্বিনেশন ভালো, আচ্ছা, এটাও নাম্বারের উপর ডিপেন্ড করে। এটাও নাম্বারের উপর 2 আর 2 এর কম্বিনেশন হয়। 2 আর 2-এর কম্বিনেশনও ভালো, কিন্তু আচ্ছা 4 আর 4-এর কম্বিনেশন ভালো না, আচ্ছা, ঠিক আছে। গট ইট। তোমাকে এইভাবে দেখতে হবে। দেখো, ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন তো 81টা কম্বিনেশন আছে, যার আচ্ছা। মধ্যে তুমিও আসো, আমিও আসি, অল ওভার ওয়ার্ল্ডের 800 কোটি মতো মানুষ তারাও আসে, টোটাল 81টাই কম্বিনেশন আসে, কারণ 1 থেকে 9টাই সংখ্যা, 9 × 9 মানে হচ্ছে 81, তো 81টাই ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন আসবে, ঠিক আছে। তো তোমাকে আমি যেটা বলছিলাম রিলেশনশিপের ব্যাপার, 6 এবং 5 যদি মিসিং থাকে এবং মাল্টিপল 7 যদি আসে, তার রিলেশনশিপ ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এর সাথে 1 আর 8-এর যদি কম্বিনেশন থাকে, 8 আর 1-এর থাকে, 3 আর 6-এর থাকে, 6 আর 3-এর থাকে, 2 আর 8-এর থাকে, 8 আর 2-এর থাকে, 2 আর 4-এর থাকে, 4 আর 2-এর থাকে, 4 আর 9-এর থাকে, 9 আর 4-এর থাকে, 7 আর 7-এর থাকে, 9 আর 9-এর থাকে, এই ধরনের কম্বিনেশন যদি এসেও থাকে, তাহলেও তার ম্যারেজ সেক্টর বা রিলেশনশিপ সেক্টর ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আগে স্টাডি করে নেওয়া ভালো। আগে থাকতে স্টাডি করে নেওয়া ভালো। আমি তোমাকে বলবো যে একটা রিলেশনশিপে তুমি যখন যাচ্ছ, ম্যাচ মেকিংটা অবশ্যই করে নেওয়া দরকার, যেটাকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বলা হয় কুষ্টি বিচার, তাই না। তো আমাদের নিউমোলজি অনুযায়ী একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ম্যাচ মেকিং। দুজনের বাচ্চাটকে পাশাপাশি রেখে অ্যানালিসিস করা হয়
যে তাদের রিলেশনশিপ সেক্টরটা কতটা ভালো রয়েছে। এবার আমার নেক্সট একটা প্রশ্ন বলুন, সেটা হচ্ছে যে এই যে কেউ ব্যবসা করবে, বিশেষ করে আমি বলছি ব্যবসাতে বা রাজনীতি কেউ যদি করে, তাদের ক্ষেত্রে তো ওঠা পড়াটা জীবনে অনেকটা হয়। তাহলে এই নিউমারোলজি দেখে সে কি করে ব্যবসা ঠিক করবে, সেরকম কোনো গাইডেন্স কি আপনারা দেন? দেখো, আমি তোমাকে এক্ষেত্রে একটা কথাই বলতে পারি, যদি কারো ধরো এক ড্রাইভার নাম্বার হয়, মূলাঙ্ক নাম্বার 1 হয়, তোমাকে আমি বলবো তার জন্য ব্যবসাটাই ভালো হতে পারে। ব্যবসা আর জব যদি তুমি দুটোকে আলাদা করে দেখো, ড্রাইভার জন্ম তারিখ, জন্ম তারিখ, যদি কোনো মানুষ 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করে, তার জন্য প্রেফারেবলি ব্যবসাটাই ভালো হবে। ঠিক আছে, রাজা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করবে? তো সূর্য মানে হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট। তুমি সাধারণভাবে দেখো, সূর্য কিন্তু কারোর কাছে কাজ করতে পছন্দ করবে না। তো ব্যবসা করাটাই বেটার হবে। এরা কারোর দ্বারা না ডমিনেট হতে পছন্দ করে না। এক সংখ্যার মানুষদের তুমি লক্ষ্য করে দেখবে, ঠিক আছে, যারা এক সংখ্যার মানুষ আছে তারা কখনো কারোর দ্বারা ডমিনেট হবে না। তো একের জন্য সবসময় বিজনেস। এরপর 2 সংখ্যা মানে তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলবো এদের জন্য জবটাই প্রেফারেবলি ভালো হবে। কারণ হচ্ছে চাঁদের নাম্বার, 2 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে চাঁদ। এবার চাঁদের তুমি ক্যারেক্টার দেখো, 15 দিন বাড়ে, 15 দিন কমে, ঠিক আছে, মুড সুইং করিয়ে থাকে, ঠিক আছে। তো 2 নম্বরের জন্য অবশ্যই তোমাকে আমি বলবো প্রেফারেবলি বিজনেসের থেকে জবটাই বেস্ট হবে। আর যদি বিজনেসে যেতে হয়, ওয়াটার রিলেটেড, মিল্ক রিলেটেড, আইসক্রিম হতে পারে, দুধ হতে পারে, পনির হতে পারে, ক্ষীর হতে পারে, এই ধরনের বিজনেসের মধ্যে দিয়ে 2 সংখ্যার মানুষরা যেতে পারে। তো প্রেফারেবলি জবটাই ভালো হবে। এরপর হচ্ছে নাম্বার 3 নাম্বার মানে হচ্ছে জুপিটার। 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। তো 3 সংখ্যার মানুষরা জবও ভালো করতে পারে, বিজনেসও ভালো করতে পারে, অসুবিধা কিছু নেই 3 নম্বরের জন্য। তো এদের জন্য তোমাকে আমি বলতে পারি কি ধরনের বিজনেস ভালো হতে পারে। এডুকেশন রিলেটেড, হিলিং রিলেটেড প্রফেশন এনাদের জন্য ভালো হতে পারে, ঠিক আছে। এছাড়াও তোমাকে আমি বলবো মিডিয়ার মধ্যে থাকতে পারে বিহাইন্ড দ্য ক্যামেরা, মানে ক্যামেরার পিছনে কোরিওগ্রাফারের কাজ, ঠিক আছে, এডিটিংয়ের কাজ, ঠিক আছে, ডাইরেক্টরের কাজ, এই ধরনের কাজকর্ম কিন্তু 3 নম্বরের খুব ভালো হয়ে থাকে। কারণ ইমাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি দুর্দান্ত হয়ে থাকে, ঠিক আছে। এরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে 3 নম্বরের মানুষরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে এবং নলেজেবল পার্সন হয়ে থাকে 3 নম্বরের মানুষরা। এরপর 4, তুমি 4 দ্বারা রুল হও, তাই না? তো 4 নম্বরের জন্য প্রেফারেবলি বিজনেস। জবে যাওয়া মানে তুমি কিল করছো তোমার ডেট অফ বার্থ। 4-এর জন্য একদমই বিজনেস করাটাই বেটার। এবার এখানে একটা মজার বিষয় তোমাকে আমি বলি, এই 4 নম্বরের রুল হওয়া ব্যক্তিরা, তুমি একটা স্টাডি করে দেখবে অরিজিৎ, মোটামুটি 70-80% মানুষের নাম হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, আধার নাম্বার হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, যত রকমের সংখ্যা এদের সাথে জড়িত রয়েছে না, 4 আর 8-এর মধ্যেই দেখবে ঘোরাফেরা করছে। তুমি লক্ষ্য করে দেখবে, তোমার এখানে আমি এসেছি, তোমার শুনেছি আমি 22 তারিখে জন্ম, তোমার নেম স্পেলিং একটু আগে বললাম 4 আর 8-এর মধ্যে ঘোরাফেরা করবে, তোমার নেম স্পেলিং 4-এর ওপর আসে। এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তুমি লক্ষ্য করে দেখো, তোমার সকল দর্শকরা দেখুক, যারা 4 দ্বারা রুল হয় তাদের ম্যাক্সিমাম নাম্বার, মোবাইল নাম্বার হতে পারে, ডেট অফ বার্থের নাম্বার হতে পারে, বা আধার নাম্বারের টোটাল হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের টোটাল হতে পারে, এই 4 আর 8-এর মধ্যেই দেখবে ঘোরাফেরা করছে। বা তাদের বিবাহিত জীবন মানে স্পাউসের ডেটও ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে, এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এটা একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তো এখানে তোমাকে আমি একটা কথা বলি, এই অ্যাট্রাকশন কিন্তু ভালো না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাড অ্যাট্রাকশন, এটা কিন্তু ঠিক না, কিন্তু এই অ্যাট্রাকশন হয়ে থাকে 4-এর জন্য। তো প্রেফারেবলি 4 নম্বরের বিজনেসটাই ভালো হবে। এরপর হচ্ছে 5, তোমাকে তো আমি বলছিলাম, আমি ক্লাসের মধ্যেও বলি 5 হচ্ছে খুবই সুইট নাম্বার। যদি আমাকে কেউ বলে যে 5 তারিখে জন্ম হতে চাইবে, আমি বলবো অবশ্যই হতে চাইবো। তো 5, 14, 23 তারিখে যারা জন্মগ্রহণ করে না, আমি তাদেরকে বলি ক্লাসের মধ্যে, যারা জন্মগ্রহণ করেছে ভগবানকে গিয়ে ধন্যবাদ জানাতে, এই ডেট অফ বার্থে তাদের জন্মগ্রহণ করিয়েছে, ঠিক আছে। 5 সংখ্যা তুমি যদি দেখো, এরা জবও ভালো করতে পারবে, বিজনেসও ভালো করতে পারবে। স্ট্রেংথ, স্টেবিলিটি, ব্যালেন্সের নাম্বার। এখানে তোমাকে একটা সায়েন্টিফিক রিজন দিয়ে রাখছি। তুমি দেখো সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে,
মার্কিউরি কিন্তু সব থেকে ফাস্ট ঘুরে থাকে, সব থেকে ফাস্ট ঘুরে, সায়েন্টিফিক রিজন, তাই তো? তো সেখান থেকে রিলেট করে আমি তোমাকে বলবো এই 5 নম্বরের ব্যক্তিদের ব্রেন প্রচণ্ড ফাস্ট চলতে থাকে, হুম, প্রচণ্ড ফাস্ট চলতে থাকে। এবার উল্টো দিক থেকে দেখো, মার্কিউরি প্ল্যানেট সূর্যের চারিদিকে তো ফাস্ট ঘোরে, কিন্তু নিজের যে অ্যাক্সেস তার রোটেশন কিন্তু খুব স্লো হয়ে থাকে, একদম ধীরে হয়ে থাকে। তো সেখান থেকে রিলেট করে আমি বলছি এই 5, 14, 23 তারিখে জন্ম হওয়া ব্যক্তিরা, ওদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে করছি, করবো, করে নেবো, লেজিনেস তুমি লক্ষ্য করতে পারবে। 5 নম্বরের ব্যক্তিরা প্রচণ্ড লেজি হয়ে থাকে। যত বাচ্চাদের মধ্যে 5 প্রেজেন্ট থাকবে তুমি লক্ষ্য করে দেখবে, করছি, করব, করে নেবো। এই রকম ডিস্টেন্সে যদি একটা জলের বোতল থাকে, মা জলের বোতলটা দাও না, মা পাশের ঘরে আছে, মাকে ডেকে বলবে জলের বোতলটা দাও। এরকম টাইপের হয়ে থাকে 5 নম্বরের ব্যক্তিরা, কিন্তু এদের কিন্তু লাক ফ্যাক্টর প্রচণ্ড ভালো হয়ে থাকে হুম। 5 নম্বরের জাতকদের, ঠিক আছে? তো এরা জবেও ভালো করতে পারে, বিজনেসেও ভালো করতে পারে। বিশেষ করে 5 নম্বরের জাতকদের বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেট, এগ্রিকালচার, ঠিক আছে? তোমাকে বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব, বিজনেস, ব্যাংকিং, ফিনান্স রিলেটেড এই ধরনের প্রফেশন এদের জন্য ভালো হতে পারে। এরপর হচ্ছে 6 জন্য তোমাকে আমি বলবো কনফিডেন্সের সাথে বিজনেস। আর এখনকার যে যুগ চলছে না অরিজিৎ, অনেকে বলে থাকে যে এখনকার যুগ চলছে শুক্র প্রধান যুগ চলছে। দেখো, নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, বাড়ি গাড়ি কার প্রয়োজন নেই? তুমি বলো, তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। আর এই সমস্ত কিছুর পোর্টফোলিও কিন্তু নাম্বার 6 কাছে আছে। 6 হচ্ছে শুক্রাচার্য, ভেনাসের নাম্বার, ঠিক আছে? তো 6 জন্য তোমাকে আমি অবশ্যই রেকমেন্ড করবো বিজনেস। জব খুব একটা ভালো হবে না। তোমাকে এখানে একটা মজার বিষয় বলি, কাউকে স্মার্টনেসের সাথে মিথ্যা কথা বলতে শুনেছো? অনেককেই শুনেছি। শুনেছো তো? 6 নম্বরের মিথ্যা কথা বলা দেখবে শুধু। 6, 15, 24 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের 100টার মধ্যে 90-95টা মিথ্যা কথা ধরতে পারবে না, এতটাই স্মার্টলি এরা বলে দেবে। প্রচণ্ড ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে 6 নম্বরের ব্যক্তিরা, ঠিক আছে? তো এই হচ্ছে ছোটখাটো ওনাদের না, বাকি সম্পর্কে। 3জন রাগ করবে না বললে 7 আর 9। 7, তো 7 হচ্ছে, অনেকে বলে থাকে 7 নাম্বার নাকি লাকি 7, অনেকে মনে করে থাকে, তাই না? তো লাকি কতটা তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে 7 মাল্টিপল হলে রিলেশনশিপে কি হতে পারে, এবং হেলথের জন্য অনেকটা সমস্যা দিয়ে থাকে 7 নম্বর। তো আমি তোমাকে বলি 7, 16, 25 তারিখে যারা জন্মগ্রহণ করে এনারা কেতুর দ্বারা রুল হয়। কেতু মানে হচ্ছে মাথা থাকে না, এদের ইনটিউশন পাওয়ার কিন্তু দুর্দান্ত থাকে। তুমি লক্ষ্য করে দেখবে যার একটা হাত থাকে না, অন্য হাত সেই বহনটা করতে অনেকটাই সক্ষম হয়ে যায়। একটা পা যদি না থাকে কারোর, অন্য পা দেখবে অনেকটাই ক্ষমতা বহন করতে সক্ষম হয়ে যায়। কেতু প্ল্যানেটের মধ্যে যেহেতু মাথা থাকে না, তাদের যে গাট ফিলিং এটাকে খুব ইনক্রিজ করে ফেলে। অর্থাৎ বাইরের জগৎকে দেখার যে একটা প্রচেষ্টা, এই বিষয়টাকে এরা খুব তৈরি করে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে 7 নম্বরের ব্যক্তিদের ইনটিউশন পাওয়ার বা 6 সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় প্রচণ্ড স্ট্রং হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ কিছু ঘটনা ঘটার পূর্বে তারা পূর্বাভাসটা কিন্তু এরা অনেক আগেই পেয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ভাববে, আরে কিছুক্ষণ আগেই তো আমি এই বিষয়টা ভাবছিলাম, কিছুদিন আগেই তো এই বিষয়টা ভাবছিলাম। তো 7 নম্বরের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়ে থাকে, রিসার্চার খুব ভালো হয়ে থাকে, ঠিক আছে? কোনো জিনিসকে গভীরে না ঢুকে উপরে উপরে ঘিঁটে কিন্তু চলে যাবে এমনটা নয়, এরা খুব ডেপথে ঢুকতে পছন্দ করে। রিসার্চার খুব ভালো হয়ে থাকে, এডুকেশন রিলেটেড, তোমার হিলিং রিলেটেড, কোনো রিসার্চ রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে এরা কিন্তু খুব ভালো করতে পারে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে 7 নম্বরের ব্যক্তিরা অকাল্ট সায়েন্সের মধ্যে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, ট্যারো, যত রকমের প্রফেশন আছে 7 নম্বরের ব্যক্তিরা এবং 3 নম্বরের ব্যক্তিরাও, 5 নম্বরের ব্যক্তিরাও, মানে এই নাম্বারগুলো যদি বাচ্চাদের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে এই প্রফেশন কিন্তু তাদের জন্য দুর্দান্ত হতে পারে। 8, প্রেফারেবলি কিন্তু 7 জন্য জব, এটাই ভালো হবে। 8, এরপর হচ্ছে 8 দেখো, 8 জন্য আমি তোমাকে বলবো বিজনেসটাই ভালো হবে। আর 8 থেকে 8 সংখ্যা যেহেতু আমি রুল হয়ে, তো এর থেকে ভালো কেউ আশা করি বলতে পারবে না 8 ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলবো যে 8 নম্বরে রুল হওয়া ব্যক্তিরা হার্ড ওয়ার্কার হয়ে থাকে, ঠিক আছে? পরিশ্রমী হয়ে থাকে, লেগ ওয়ার্ক করতে পছন্দ করে, মোটামুটি তুমি দেখবে।
আর তোমাকে বলতে পারবো যে কিছুটা রিজিড স্বভাবের হয়ে থাকে, মানে যেটা আমি বলছি তেমনটাই করতে হবে, তেমনটাই চলতে হবে, এই ধরনের স্বভাব হয়ে থাকে। কিছুটা আর্গুমেন্টেটিভ স্বভাবের হয়ে থাকে। কোনোদিন তর্ক বিতর্কে 8 নম্বরের মানুষকে দেখবে হার মানবে না, সব সময় নিজের কথাকে উপরে রাখবার চেষ্টা করবে। হুম। দেখবে 8 নম্বরের রুল হওয়া ব্যক্তিদের, ঠিক আছে, সব সময় জেতার মানসিকতা থাকবে তর্ক বিতর্কের মাধ্যমে, ঠিক আছে। অবশ্যই লজিক দেবে তার মধ্যে, আনলজিক্যাল কথা বলে তাকে বিরক্ত করবে এরকমটা নয়, লজিক্যালি ভাবি নিজেকে জেতার চেষ্টা করবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল হয়ে থাকে প্রচণ্ড, ঠিক আছে। তো এদের জন্য বিজনেসই ভালো হবে। এরপর হচ্ছে 9, ফাইনালি 9। তো 9 নাম্বারের জন্য তোমাকে আমি বলবো জবও ভালো হতে পারে, বিজনেসও ভালো হতে পারে, ঠিক আছে। এদের জন্য বিজনেস বলতে গেলে তোমাকে আমি বলবো, বা জবের জন্য তোমাকে যদি আমি বলি, এদের জন্য এনজিও ভালো হতে পারে, ঠিক আছে। পুলিশ, আর্মি, ফোর্সে এদের জন্য খুব ভালো প্রফেশন হতে পারে, বা হিলিং রিলেটেড, এডুকেশন রিলেটেড প্রফেশন খুব ভালো হতে পারে। 9 নম্বরের কিন্তু তুমি যদি দেখো মঙ্গল, 9 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের তুমি যদি স্টাডি দেখো, বিভিন্ন বিজ্ঞানী এমনটা মনে করছেন মঙ্গলে নাকি জলের উৎস থাকলেও থাকতে পারে, তাই না। তো জলের উৎস পাওয়া যাচ্ছে মঙ্গল প্ল্যানেটের মধ্যে। তো সেখান থেকে রিলেট করে আমি তোমাকে বলবো 9 নম্বরের ব্যক্তিরা, 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রচণ্ড হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে রাস্তাঘাটে এরা চলাফেরার সময় যদি কোনো দুস্থ, কোনো অসহায় মানুষকে দেখে, বা কেউ হয়তো লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, চোখ বন্ধ করে এরা চলে যাবে না। হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকে। এনাদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। এদেরকে যদি কেউ আত্মসম্মান, কেউ ঘা করে কথা বলে বা উংলি করে কথা বলে, এরা কিন্তু মার পর্যন্ত দিয়ে দিতে পারে। এদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। যখন দেওয়ার থাকবে তখন সব কিছু দিয়ে দেবে, যখন নেওয়ার থাকবে তখন সব কিছু কিন্তু নিয়ে নেওয়ার মতো এদের কিন্তু মানসিকতা আছে। এবার আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই এটা জিজ্ঞাসা করে যে কোন, মানে ধরো কোন কোন বছরগুলোয় সাবধানে থাকবো, দুর্ঘটনার সম্ভাবনা আছে কিনা, এই প্রেডিকশন গুলো এড়িয়ে চলবো, সেইগুলো কিভাবে তারা জাজ করতে পারে? দেখো, এখানে তো আমি তোমাকে প্রেডিকশন 2026 সালের দেখালাম, দেখলাম প্রত্যেকটা মানে পার্সোনালি আর কিভাবে বার করে দেখতে হবে। দেখো, ডেট অফ বার্থের কনফিগারেশন তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের। এটা তো আমি এরকমভাবে তো বলা সম্ভব নয় একটা পডকাস্টের মধ্যে সকল মানুষের। তো তার ডেট অফ বার্থের পুরো কনফিগারেশন দেখে বলা সম্ভব কাকে কোন টাইমে মাস্টার স্ট্রোক নিতে হবে, কোন টাইমটা একটু স্লো চলতে হবে, বা সেই বছরের মধ্যে কোন মাসটাতে অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে, কোন সময়টা একটু স্লো থাকবে। তাহলে ফাইনালি আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ওভারঅল মিলিয়ে যারা আমাদের দর্শক, তাদেরকে যারা এখনো হয়তো স্পেশালিস্টের কাছে যাচ্ছে না বা অতটা বাজেট নেই, কেউ কেউ ইচ্ছুক না, নিজে একটু টেস্ট করে দেখবে, সে তার 2026 বা তার লাইফ প্রেডিকশনের জন্য একটা জিস্ট করে ছোট করে বলে দাও নিজে নিজে কিভাবে তার মূল কোন কোন বিষয়গুলো সে লক্ষ্য রাখবে। দেখো, 2026 সাল আমি তোমাকে বলতে পারি না, 26 বা টোটাল আমি বলছি তার ভবিষ্যৎ সম্পর্কে। হ্যাঁ, তো ভবিষ্যতে দেখো, এটা তো ডেট অফ বার্থ তার বাচ্চা না তৈরি করে 100% বলা কখনোই সম্ভব নয়। তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে তার প্রফেশন, সে তার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে আছে কি নেই। যেমন আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তুমি যে এই মিডিয়ার সামনে রয়েছো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে কাজকর্ম করো, বা যেসব তোমার সিঙ্গিং বা বিভিন্ন কাজকর্ম রয়েছে, প্রফেশন রয়েছে, তুমি সঠিক প্রফেশনে রয়েছো। তো প্রফেশন খুবই ইম্পর্টেন্ট, সঠিক প্রফেশনে থাকা, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় হচ্ছে নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। আর তৃতীয় হচ্ছে তোমার ন্যাভিগেশন। সেটা প্রত্যেকের ডেট অফ বার্থ দেখে তবেই 100% বলা সম্ভব, এরকমভাবে বলা সম্ভব একদমই না। আচ্ছা, এই নিউমেরোলজির বাইরে তুমি তো রুদ্রাক্ষ নিয়েও কাজ করো, বা তোমার একটা প্যাশন বলতে পারো, তুমি যেটা অফ দ্য ক্যামেরা বলছিলে। এই রুদ্রাক্ষটা কি এবং আমাদের কি কি কাজে লাগে একটু যদি দর্শকদের জন্য ছোট করে বলে দাও। দেখো অরিজিৎ, তোমাকে আমি একটা কথা বলি, রুদ্রাক্ষ হচ্ছে রুদ্র প্লাস আক্স, অর্থাৎ মহাদেবের চোখের জল থেকে যে গাছের উৎপত্তি তাকে বলা হয় রুদ্রাক্ষ। শিবপুরাণ অনুযায়ী কিছু স্টোরি তুমি যে শুনতে পারবে বা অনেকে হয়তো জেনে থাকবে। যেমন একটা স্টোরি এরকমটা বলা হয় যে বাবা মহাদেব এক রাক্ষসকে বধ করার জন্য 1000 বছর তপস্যা করেছিলেন একটা অস্ত্র তৈরি করার জন্য। সেই অস্ত্রের নাম ছিল অঘোর। সেই ধ্যানমগ্ন অবস্থায় বাবা মহাদেবের চোখের জল থেকে যে গাছের উৎপত্তি হয়েছিল, মানে ধ্যান করতে করতে চোখ থেকে যে জল বেরিয়ে এসেছিল এবং সেখান থেকে যে গাছের উৎপত্তি হয়েছিল,
সেই গাছ থেকেই নাকি রুদ্রাক্ষ গাছের উৎপত্তি। আর দ্বিতীয় স্টোরি এরকমটা মনে করা হয় যে প্রজাপতি ঋষি, তার মানে মেয়ে ছিল মা সতী, তার সাথে বিয়ে হয়েছিল মহাদেবের, এবং সেটা প্রজাপতি ঋষি মেনে নিতে পারেন। ঠিক আছে, কারণে অকারণে মহাদেবকে অপমান করত এবং এক যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করেছিলেন প্রজাপতি ঋষি। সেখানে ওনার মেয়ে সতী ছিলেন, কিন্তু বাবা মহাদেব ছিলেন না। সকল দেবতাদের মাঝখানে প্রজাপতি ঋষি এত অপমানমূলক কথা বলছিলেন, তো সেখান থেকে মা সতী সেটা সহ্য করতে না পেরে সেই হোমের অগ্নির মধ্যে নিজেকে ভস্ম করে দিয়েছিলেন। এবং তারপর নাকি এমনটা মনে করা হয় বাবা মহাদেব সেই সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন, এবং দুঃখে কষ্টে যে চোখ থেকে যে জল পড়েছিল সেই জল থেকে নাকি রুদ্রাক্ষ গাছের উৎপত্তি হয়েছিল। এটা হচ্ছে আমাদের শাস্ত্র হুম। বা আমাদের যে শাস্ত্র মতে বা শিবপুরাণ অনুযায়ী এরকম আমরা স্টোরি শুনতে পাই। এর বাইরেও তুমি যদি দেখো সায়েন্টিফিক, রুদ্রাক্ষের মধ্যে কি কি আছে? কার্বন আছে, মানে সায়েন্স বলছে কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বন 50% সামথিং, মানে রুদ্রাক্ষের মধ্যে কার্বন আছে 50% সামথিং, নাইট্রোজেন আছে 0.95%, ঠিক আছে, হাইড্রোজেন আছে 17% সামথিং, এবং অক্সিজেন আছে 30% সামথিং। এটা কিন্তু সায়েন্স বলছে। এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন এবং কার্বন এর সমন্বয়ে গঠিত রুদ্রাক্ষ। ঠিক আছে, এখান থেকে তোমাকে আমি বলতে পারি ওভারঅল বেনিফিট অনেক কিছু আছে এবং হেলথ বেনিফিটও অনেক কিছু আছে। তার মধ্যে ছোটোখাটো তোমাকে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন একমুখী রুদ্রাক্ষের, তোমাকে বলবে না, অনেক পডকাস্ট তুমি হয়তো ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনেছো, রুদ্রাক্ষ নিয়ে তোমাকে এত তথ্য তোমাকে দেবে না। একমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে বাবা মহাদেব স্বয়ং, অর্থাৎ তোমাকে শিব তত্ত্বে লীন করবে। যাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঠিক আছে, অনিদ্রা, এই ধরনের সমস্যা, ব্রেন রিলেটেড যে ধরনের সমস্যা থাকে, ব্রেন ম্যাচুরিটির সমস্যা যাদের মধ্যে আছে, তুমি একমুখী রুদ্রাক্ষ পরিয়ে দাও এবং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রাখো, তুমি বুঝতে পারবে কি জিনিস তুমি পেয়েছো। এছাড়াও তোমাকে বলছি, অনেক বাচ্চা দেখবে আজকালকার দিনে অটিজমের ভোগে, তাই না? পয়সা লাগছে না, টাকাও লাগছে না, আমি তোমার ভিডিওতেই আমি বলে যাচ্ছি, একমুখী রুদ্রাক্ষ সেই বাচ্চাকে ধারণ করিয়ে দাও এবং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রাখো। 6 মাস 1 বছরের মধ্যে সেই বাচ্চার রেজাল্ট তুমি বুঝতে পারবে। এছাড়াও তোমাকে আমি বলি দুমুখী রুদ্রাক্ষ। অনেকে প্রেগনেন্সি হতে চায় না, আজকালকার দিনে তো এই ধরনের সমস্যা ছেলেদের মেয়েদের, মানে ইনফার্টিলিটির সমস্যা, মানে একাধিক কেসেতে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো দুমুখী রুদ্রাক্ষ খুবই ইম্পর্টেন্ট। দুমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে, তোমাকে বলবো অর্ধনারীশ্বর, অর্থাৎ শিব এবং পার্বতী দুজনে একসাথে, এবং রুলিং প্ল্যানেট হচ্ছে মুন বা চাঁদ। তুমি এই দুমুখী রুদ্রাক্ষের যাদের ইনফার্টিলিটির মতো সমস্যা রয়েছে, একটা গ্লাসের মধ্যে কাঁচা দুধ নাও এবং তার মধ্যে দুমুখী রুদ্রাক্ষকে ফেলে দাও। 25 থেকে 30 মিনিট পর সেই রুদ্রাক্ষকে বার করে সেই কাঁচা দুধটা তাকে খাইয়ে দাও এবং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রাখো, এবং তুমি রেজাল্ট বুঝতে পারবে তার ইনফার্টিলিটির সমস্যা থেকে কিভাবে প্রেগনেন্সির দিকে এগোতে পারে। এই দুমুখী রুদ্রাক্ষ তোমাকে কিন্তু অনেকাংশে হেল্প করবে। ঠিক আছে, এর বাইরেও তোমাকে বলি একটা 13মুখী রুদ্রাক্ষ আছে। ঠিক আছে, 13মুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে কামদেব এবং ইন্দ্রদেব। ঠিক আছে, তো এই 13মুখী রুদ্রাক্ষেরও ইনফার্টিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 13মুখী রুদ্রাক্ষ, তুমি যদি এটাকে, আমি বললাম দুমুখীটা মিল্ক থেরাপি, এটা হচ্ছে ওয়াটার থেরাপি। তুমি আগের দিন রাত্রে 13মুখী রুদ্রাক্ষ জলের মধ্যে ডুবিয়ে রাখো, পরের দিন সকালে রুদ্রাক্ষকে তুলে সেই জলটা তুমি পান করে নাও। তুমি দেখো প্রেগনেন্সি থেকে তোমাকে বেস্ট রেজাল্ট দিয়ে দেবে। তুমি দুমুখীর মিল্ক থেরাপি করতে পারো, 13মুখীর ওয়াটার থেরাপি করতে পারো, এর সাথে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেও থাকো। পয়সাও লাগছে না, টাকাও লাগছে না, তোমাকে আমি ফ্রিতে রেমেডি বলে দিচ্ছি, তুমি করে দেখো। এর সাথে অনেকে মানি ক্যারিয়ার সেক্টর, টাকা পয়সা, এই বিষয়টাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চায়। এর থেকে তোমাকে বেস্ট রেজাল্ট দিতে পারে রুদ্রাক্ষ, সেটা হচ্ছে 7মুখী রুদ্রাক্ষ। কারণ 7মুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে মা লক্ষ্মী। তুমি ভাবো মা লক্ষ্মীর থেকে ভালো টাকা পয়সা তোমাকে কে দিতে পারবে, তাই না? এবং 7মুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন এবং ভেনাস। তুমি 7মুখী রুদ্রাক্ষ পড়ে নাও, মা লক্ষ্মী তোমার সাথে থাকবে
এর সাথে তুমি আর একটা কম্বিনেশন আমি বলবো, 10মুখী রুদ্রাক্ষ। 7 এবং 10-এর কম্বিনেশন যদি তুমি পড়তে পারো, তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টরটাকে অনেকটা বেটার করতে পারবে। কারণ 10মুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে ভগবান বিষ্ণু, মানে স্বামী স্ত্রী একত্রে তুমি ধারণ করছো। মা লক্ষ্মী একটু চঞ্চলা টাইপের থাকে, আমরা শুনেইছি, এবং স্বামী স্ত্রী যখন একসাথে চলে আসবে, 7মুখী এবং 10মুখীর কম্বিনেশন যখন তুমি পড়ে নেবে, তুমি দেখবে তোমার মানি কেরিয়ার সেক্টর অনেকটা বেটার হতে শুরু করবে আগামী 6 মাসের মধ্যে, তুমি লক্ষ্য করে দেখবে। সো অনেক কিছুই জানা হলো, তবে আজকে একটা বিষয় কভার হলো না, সেটা হচ্ছে তোমার বাস্তু নিয়ে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা নিয়ে পরে আমার ইচ্ছা রইল আরেকবার বসার তোমার সাথে। তো একদমই অরিজিৎ, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি একটা কনফিডেন্সের সাথে কথা বলি, নিউমোলজি নিয়ে দেখো আরো অনেক কিছু বলা সম্ভব, ঠিক আছে, একটা পডকাস্টে কখনোই সেটা বলে ওঠা সম্ভব হয় না। তো আগামী একটা পডকাস্টে কিছু নিউমোলজি এবং বাস্তু নিয়েও একটা মিক্স করে একটা পডকাস্ট করার ইচ্ছা তোমার কাছে রইলো। তো নিউমোলজি নিয়ে তো অবশ্যই আগামী ভিডিওয়ে কিছু বলবো, তার সাথে বাস্তু তোমাকে আমি বলবো, অল ওভার ইন্ডিয়ার মধ্যে তুমি বাস্তুর এমন এমন টপিক বা এমন এমন স্টাডি মেটেরিয়াল তোমাকে মানে কেউ দেখায়নি, সেই বিষয় নিয়ে তোমাকে আমি বলবো বাস্তু কিভাবে ওয়ার্ক করে। কোনো ভিডিও, কোনো পডকাস্ট তোমাকে এখনো দেখায়নি, সেই স্টাডি তোমার এই পডকাস্টে আমি ওপেন করব, এটুকু তোমাকে আমি বলতে পারি। আমিও অপেক্ষায় রইলাম। তবে আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পারলো। পরে দর্শকদের প্রশ্ন কিংবা বাস্তু নিয়ে আবার একটা এপিসোডে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।